সংবাদ মাধ্যমে, বিশেষ করে ডিজিটাল সংবাদ মাধ্যমেরও বেশ কয়েকজনের ভূমিকা কিন্তু গতকাল ভালো ছিল না। তার মধ্যে একটি চ্যানেল, আমি বলবো যে সাংবাদিকদেরও একটু সতর্ক হওয়া উচিত। আমাদের মধ্যেও অনেক ট্রজান হর্স আছে, তাদেরকেও চিহ্নিত করা উচিত। এবং যারা দেখেছি, নন্দীগ্রামে একটা মহিলা পুলিশ কর্মীদের একটা মিটিং হয়েছিল, সেখান থেকে বহু পুলিশ শুভেন্দু অধিকারীকে হারাতে হবে, মমতা বন্দ্যোপাধ্যায়কে জেতাতে হবে, তারা শপথ নিয়েছিলেন। উর্দি যখন একজন পড়ে, তারা কর্তব্যের শপথ নেয়, সংবিধানের শপথ নেয়। তো যারা কর্তব্যের শপথের জায়গায় তৃণমূলের শপথ নিয়েছেন, প্রত্যেককে তো সাসপেন্ড করা উচিত। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তো অনেক দিন আগে এ বিষয়ে জেল হাজত হয়ে যাওয়া উচিত ছিল। যাই হোক, কোর্টও এখন বুঝতে পারছে অভিষেক কি জিনিস। তার রক্ষা কবচের মামলা যে মোদিজিকে সরিয়ে দেবেন, একটা ভালো ইস্যু পাওয়া গেছে। আসলে অভিজিৎ দীপকে আর সোনম ওয়াংচুক মমতা বন্দ্যোপাধ্যায় রাহুল গান্ধীদের বোকা বানিয়ে দিয়েছেন আজকে। তো 15 আগস্ট অবধি দিল্লিটাকে স্তব্ধ করে দাও, এইটা এদের ছিল প্ল্যান। সেই প্ল্যানের তো তাদের সঙ্গেও আমার মনে হয় থার্ড ডিগ্রি সেলিব্রেশন হওয়া দরকার। প্রতিক্রিয়ার বিপরীত প্রতিক্রিয়া আছে। শুভেন্দু অধিকারী বলেছেন ভালো রকম পালিশ হয়েছে, তারা জানে পুলিশের উপরে আক্রমণ করলে কি ধরনের পালিশ আবার হবে। তারা জুম নিয়ে মার খাওয়ার পরেও তিনি কিন্তু পাল্টা রিয়াক্ট করেননি, যথেষ্ট শক্তিশালী চেহারা হওয়া সত্ত্বেও। এই জায়গায় আমরা হলে তো হয়তো হাত পাত চালিয়ে দিতে পারতাম। মনে করি না যে এই বিলটাকে এরা এত সহজে পাশ হতে দেবে, কারণ ডেডলাইন শেষ হওয়ার আগেই কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান তিনি ইস্তফা দিয়ে দিলেন, বিষয়টাকে কিভাবে দেখছেন? মানে এটা অভাবনীয় ব্যাপার হয়েছে। রাজনাথ সিং এর একটা ভিডিও খুব ভাইরাল হচ্ছিল, দেখছিলাম। উনি বলছেন হামারি সরকার মে ইস্তফে নেই হতে, মানে আমাদের সরকার ইস্তফা হয় না, কিন্তু সেটা হয়ে গেল। আমি বলবো যে এটা যদি একটা শিক্ষামন্ত্রীর ইস্তফার মাধ্যমে সরকারের যে আশু বিপদ ছিল সেটা যদি বাঁচানো সম্ভব হয়, তাহলে বলবো যে এটা ঠিকই আছে, অসুবিধার কিছু নেই। এবং ধর্মেন্দ্র প্রধান, ওনার তো কোনো দোষ ছিল না। এই যে ব্যাপক একটা বিক্ষোভ হয়েছে, তার জন্য ওনাকে পদত্যাগ করতে হয়েছে। ফলে উনি অন্য কোনো ডিপার্টমেন্টে যাবেন, বা পার্টিকে অন্যভাবে সেবা করবেন, সেটা ঠিকই আছে। কিন্তু একটা নেগোসিয়েশন তো করতেই হয়। যেভাবে এই আন্দোলনটাকে বাংলাদেশের 2024-এর জুলাই আন্দোলনের মতো করে দেখানো হচ্ছিল, বা যেইভাবে যেভাবে বিষয়টা যাচ্ছিল, সেদিকটাকে ঠেকানো গেছে এক। এবং আমি বলবো যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বা বিজেপি সরকার যেভাবে এই আন্দোলনটাকে হ্যান্ডেল করেছে, সেটা সত্যি যথেষ্ট সরাহনীয়। আহ, আপনি দেখুন যে এর আগে সোনাম ওয়াংচুক, তিনি আন্দোলনের মুখ ছিলেন, তাকে জুস খাইয়ে দেওয়া হলো, তিনি জুস খেলেন, আন্দোলন শেষ হয়ে প্রায় আন্দোলন অর্ধেক তখনই শেষ হয়ে গেছিল। তারপরে অভিজিৎ দীপকে এটা নিয়ে চেঁচামেচি করছিলেন। আর অভিজিৎ দীপকের যে ককরোচ জনতা পার্টি, সেইখানে ওনার যে স্পোক্স পার্সন আছেন রাঙ্কা, তার মধ্যে দুজনের মধ্যে আবার ইন্টারনাল কনফ্লিক্ট চলছে যে ককরোচ জনতা পার্টি কার হাতে যাবে। এই ককরোচ জনতা পার্টির যে মাথা, যাকে দেখা যাচ্ছে না, তিনি অরবিন্দ কেজরিওয়াল বলে ধারণা করা হচ্ছে। অরবিন্দ কেজরিওয়াল সামনে থেকে নয়, পেছন থেকে এই গোটা বিষয়টাকে হ্যান্ডেল করছিলেন। হঠাৎ করে অভিজিৎ দীপকে যখন দেখা যাচ্ছে যে রাহুল গান্ধীদেরকে বেশি প্রমোট করা শুরু করলেন, তখন তাদের মধ্যে একটা গোষ্ঠীদ্বন্দ্ব তৈরি হয়। এটা তো তাদের ইন্টারনাল কনফ্লিক্টের বিষয়, কিন্তু আজকের বিষয় না। আজকের বিষয় যেটা হচ্ছে সেটা হচ্ছে যে প্রথমে সোনম ওয়াংচুক, তারপরে অভিজিৎ দীপকের এই গোটা যে আন্দোলন, সেটা ধরাশায়ী হয়ে গেল। ছাত্ররাও মনে করছে তারা জয়ী হয়েছে। তো সাপও মরলো, লাঠিও ভাঙলো না। ছাত্ররা ভাবছে তাদের জয়, অভিজিৎ দীপকে ভাবছেন তার জয়। মাঝখান থেকে কেস খেয়ে গেছেন রাহুল গান্ধী। রাহুল গান্ধী আজকেও বলেছিলেন সকালবেলায় যে আহ, যে প্রধানমন্ত্রীর ইস্তফা তার চাই, ততক্ষণ না ইস্তফা হচ্ছে প্রধান কা ইস্তফা চাইয়ে। তো প্রধানের ইস্তফা তো হলো না, শিক্ষামন্ত্রীর ইস্তফার মাধ্যমে এই আন্দোলনটাকে পুরো শেষ করে দেওয়া হলো। আন্দোলন শেষ হয়ে গেছে। শিক্ষার্থীরাও মনে করছেন তারা জয়ী, সরকারও মনে করছে যে আশু বিপদ থেকে যেটা, সেটা বাঁচা গেছে আর কি। কিন্তু দাদা, আন্দোলনের পাশাপাশি এই মানে আরো যে ন্যারেটিভ গুলো উঠেছিল, এফসিএ বিল, আপনার কি মনে হয় সত্যি সত্যি আন্দোলনটা শেষ হয়েছে ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা দিয়ে? আন্দোলন কখনো শেষ হয় না, আন্দোলন নতুন রূপ নিয়ে সামনে আসে। আজকে এটা নিটের নাম করে এসেছে, এর আগে কৃষি বিলের নাম করে এসেছিল, এবারও কৃষি বিল মাথাচাড়া দিচ্ছিল।
কিষাণ 4টি সংগঠন তাদের পাঞ্জাব হরিয়ানার তারা বলছিলেন যে তারা দিল্লি মার্চ করবেন আর কি, দিল্লি অবধি তারা আসবেন। তো তাদের সঙ্গে আগেই কথাবার্তা বলে নিয়ে সরকার তাদের আন্দোলনটাকে একেবারে সরিয়ে দিয়েছে, মানে তাদের আন্দোলনটা পিছিয়ে গেছে, তারা আর আন্দোলন করছেন না এই মুহূর্তে। কিন্তু তারাও যে পরবর্তীকালে আন্দোলন করবেন না, বিষয়টা কিন্তু এরকম নয়। কারণ সরকার আমেরিকার সঙ্গে যে ট্রেড ডিল করেছে তাতেও কিন্তু কৃষকরা মাথাচাড়া দিতে পারে তাদের আন্দোলন, একটা সেটা। আর আপনি যেটা বলছেন এফসিআর এ নিয়েও আসল তো গন্ডগোলের জায়গা ওটাই। কারণ ভারতবর্ষে দেখুন, সোনম ওয়াংচুক ভালো কাজ করছেন সেটা আমরা জানতে পারছি না, বিদেশিরা জানতে পারছে এবং টাকা পাঠাচ্ছে। এটা তো একটা সন্দেহজনক ব্যাপার। এবং এইগুলোকে রেগুলেট করার জন্য এফসিআর এ বিলটা আনা হয়েছে এবং এবার সেটাতে অ্যামেন্ডমেন্ট হবে সামনে কয়েকদিনের মধ্যে। তো এই অ্যামেন্ডমেন্টটা যদি হয়ে যায় তাহলে কোথা থেকে টাকা আসছে, কিভাবে খরচ হচ্ছে, এবং বিশেষ করে এই যে আমরা বলি ডিপ স্টেট ফান্ডিং বা ফরেন ফান্ডিং, যেটা নিয়ে ভারত সরকারকে বা দেশকে ডিস্টেবিলাইজ করার চেষ্টা হয় প্রত্যেক সরকারকে। বিজেপি হলে একটু বেশি, কংগ্রেস হলে একটু কম, কিন্তু কংগ্রেসকেও শান্তিতে থাকতে দেয়, বিষয়টা এরকম নয়। তো এই বিলটা এলে এবং পাশ হয়ে গেলে এটা অনেকটা নিয়ন্ত্রিত হবে। পুরোপুরি নিয়ন্ত্রিত হবে আমি এটা বিশ্বাস করি না। কারণ প্রত্যেক জিনিসের মধ্যেই লুপ হোলস কিছু থেকেই যায়। আমাদের গোটা নর্থ ইস্টে আপনি দেখবেন হঠাৎ করেই কয়েক দশকের মধ্যে মিজোরাম, মেঘালয়, মণিপুর এগুলো ক্রিশ্চিয়ান ডমিনেটেড হয়ে গেছে। ক্রিশ্চিয়ানিটির সঙ্গে তাদের দূর দূরান্তের সম্পর্ক ছিল না, সবটাই হয়েছে বিভিন্ন চার্চের মাধ্যমে। হঠাৎ করে কয়েক দশকের মধ্যে 3-4টে রাজ্য আজকে ক্রিশ্চিয়ান হয়ে গেছে এবং বেশ কয়েকটা রাজ্যে ক্রিশ্চিয়ানদের সংখ্যা বাড়ছে। আমাদের পশ্চিমবঙ্গেও দেখা যাচ্ছে যে বিভিন্ন যে রিমোট এরিয়া সেখানে তারা পৌঁছে যাচ্ছে এবং কনভার্সন করছে। তো এইগুলো তখনই বন্ধ হবে যখন একটা কড়া এফসিআর এ বিল আসবে, বিদেশ থেকে পয়সা আসে এই সমস্ত উদ্দেশ্যেই। তাদের অনেকগুলো প্রজেক্ট আছে, তার মধ্যে একটা হচ্ছে ক্রিশ্চিয়ান মিশনারিদের মাধ্যমে এখানে ক্রিশ্চিয়ান পপুলেশন বাড়ানো, সরকারকে ডিস্টেবিলাইজ করা, দেশ যাতে আগে না বাড়তে পারে সেই সমস্ত বিষয়গুলো আটকানোর ক্ষেত্রে এই এফসিআর এ বিলটা খুব ইম্পর্টেন্ট। এবং আমি মনে করি না যে এই বিলটাকে এরা এত সহজে পাশ হতে দেবে। কারণ এছাড়াও অনেকগুলো বিল রয়েছে, মহিলাদের যে বিলটা পাশ হয়নি পশ্চিমবঙ্গে ভোটের ঠিক আগে ভাগে, 33% রিজার্ভেশন, সেটা আছে। আরো বেশ কয়েকটা ইম্পর্টেন্ট বিল আছে, সেইগুলো আমার মনে হয় অবশ্যই বিরোধীরা বিরোধিতা করবে। কিন্তু এখন যেহেতু পশ্চিমবঙ্গের বহু সাংসদ এনডিএর পক্ষে যাচ্ছেন বলে আপাত দৃষ্টিতে মনে হচ্ছে, এবং অন্যান্য রাজ্য থেকেও, বিশেষ করে মহারাষ্ট্রতেও কয়েকজন আসছেন, তো সরকারের কাছে আমার মনে হয় এই সময় একটা সংখ্যাগরিষ্ঠ অবস্থা রয়েছে, যার ফলে এই বিলগুলো পাশ করাতে গেলে খুব বেশি সমস্যা হওয়ার কথা কিন্তু নয়। আমরা যদি দেখি যে এই আন্দোলনের ছায়া গতকাল কলকাতাতেও দেখা গেছে, কিন্তু কলকাতায় দেখা গেল যারা গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ তাদের ওপর আক্রমণ চালানো হলো। একজন সাংবাদিক হিসেবে এই বিষয়টাকে আপনি কিভাবে দেখেছেন? এর অনেকগুলো দিক আছে। প্রথমত হচ্ছে যে শুভেন্দু অধিকারী মনে করেন যে প্রত্যেক গণতান্ত্রিক আন্দোলনটাকে যেন পেশিশক্তিতে, শাসকের পেশিশক্তি দিয়ে যাকে দমন না করা হয়। আপনি দেখবেন মমতা বন্দ্যোপাধ্যায়কেও তিনি আন্দোলন করতে দিয়েছেন। 21শে জুলাইয়ের মঞ্চে তিনি কিন্তু বাধতে দিয়েছেন। এত অভাব অভিযোগের পরেও 21শে জুলাইয়ে মমতা প্রোগ্রাম করেছেন, ঋতব্রতরা প্রোগ্রাম করেছেন, কংগ্রেস প্রোগ্রাম করেছেন। তো এসএফআইও একটি স্বীকৃত রাজনৈতিক দল। তো এসএফআই এর উদ্দেশ্যেই, এসএফআই এর উদ্দেশ্য, মানে এসএফআই গতকালকে এই প্রোগ্রামটার মাথায় ছিল, এসএফআই ডিওয়াইএফআই এরা ছিল। কিন্তু এটা তো বোঝা যায়নি যে হঠাৎ করেই যে দুটো শুক্রবার যারা মার খেয়েছেন রাজাবাজারের, পার্ক সার্কাস, এই সমস্ত অঞ্চলের আন্দোলনকারীরা, তারা এই ভিড়ের মধ্যে যে মিশে গেছেন এবং এসএফআই তাদের ওয়েলকাম করে ডেকে নিয়ে এসছে। এবং আমাদের সংবাদ মাধ্যমে, বিশেষ করে ডিজিটাল সংবাদ মাধ্যমেরও বেশ কয়েকজনের ভূমিকা কিন্তু গতকাল ভালো ছিল না। তার মধ্যে একটি চ্যানেল, আমি নাম করছি না, কিন্তু সেই চ্যানেলের ওনারের ভূমিকা ভালো ছিল না। সে আবার দুঃখের ব্যাপার, আমার সঙ্গেই মৃণালী দত্ত মহাবিদ্যাপীঠে সে আমার জুনিয়র ছিল, এখন একটি ডিজিটাল মিডিয়া খুব ভালোভাবে চালাচ্ছে, কিন্তু সে যেভাবে গদি মিডিয়া বলে সংবাদ মাধ্যমকে চিনিয়ে দিয়েছে, এটা কিন্তু সে সঠিক কাজ করেনি। এক, দ্বিতীয় হচ্ছে ওই সমস্ত লুঙ্গি বাহিনী যারা এর আগে দুটো শুক্রবার মার খেয়েছে, গতকালও শুক্রবার ছিল, তারা পুলিশের উপরে আক্রমণ না করতে পেরে, কারণ মুখ্যমন্ত্রীর নাম শুভেন্দু অধিকারী, পুলিশের উপরে আক্রমণ হলে আরো এর বিপজ্জনক অবস্থা হতে পারত। তো তারা সংবাদ মাধ্যমকে যেভাবে পিটিয়েছে, মহিলা সাংবাদিকদের যেভাবে হেনস্থা করেছে, সিনিয়র সাংবাদিকদের মেরেছে, কাউকে রেহাই দেয়নি, সবাইকে গদি মিডিয়া বলে দাগিয়ে দেওয়া হয়েছে। শিলাদিত্য কর কি গদি মিডিয়া নাকি? যে পলিসি
রয়েছে তাদের চ্যানেলে, সেটা তো আমি দেখে কখনো তাদেরকে গদি মিডিয়া মনে করি না। প্রত্যেক হাউসের পলিসি থাকতে পারে, আর কেউ কার পলিসি কি হবে সেটা আমরা সাংবাদিকরা ঠিক করি না, সেটা মালিক পক্ষ ঠিক করেন। সোশ্যাল মিডিয়ার ক্ষেত্রেও তাই, নিউজ চ্যানেলের ক্ষেত্রে তাই, প্রিন্ট মিডিয়ার ক্ষেত্রেও তাই। তো এই সমস্ত সাংবাদিকদের পিটিয়ে কি মিডিয়ার পলিসি বদলানো যাবে, নাকি তাদের জাস্ট তারা যেটা একটা হুলিগানিজম করেন, তারা বেশ কয়েকদিন ধরে পারছিলেন না বিভিন্ন রকমের অশান্তি করতে, তারা সিপিএম তাদের ওয়েলকাম করে সাংবাদিকদের মার খাইয়েছে, সাধারণ মানুষের উপরেও আক্রমণ হয়েছে, কালকে পুলিশের উপরেও তারা তাণ্ডব করার চেষ্টা করেছে। কিন্তু যেহেতু মুখ্যমন্ত্রীর নাম শুভেন্দু অধিকারী, খুব বেশি করতে পারেনি, সাংবাদিকরা সফট টার্গেট, তাদের উপরেই চলেছে। কিন্তু আমি মাননীয় মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাবো, আমি তিনজন মুখ্যমন্ত্রীকে আমার সাংবাদিক জীবনে একজন সাংবাদিক হিসেবে দেখেছি, একজন বুদ্ধবাবু, একজন মমতা দেবী, আর একজন শুভেন্দু অধিকারী। বুদ্ধবাবু একটা আমার আমার এক্সপিরিয়েন্স আছে শাসনে। 2011 সালে হারার ঠিক আগে বুদ্ধবাবুর একটা মিটিং হচ্ছিল, তো সেই মিটিংয়ে আমাদের উপরে পাথর মারা হয়েছিল। আমরা গিয়ে বুদ্ধবাবুকে তখন জিজ্ঞেস করলাম যে এটা কেন হলো, তখন তিনি বলেছিলেন তোমরা আমার শ্রেণী শত্রু, একটু একটু হয় ওরকম। তো তারপর আবার তিনি বলেছিলেন বিড়ি আছে বিড়ি, মজা করে চলে গেলেন। তো উনি একজন। মমতা দেবীর আমলে তো আমরা বহুবার মার খেয়েছি, এরকম সাংবাদিকদের ভুরি ভুরি উদাহরণ আছে, এবং পুলিশ নিজে হেনস্থা করেছেন মমতার আমলে সাংবাদিকদের। কিন্তু শুভেন্দু অধিকারী গতকাল সাংবাদিকরা মার খাওয়ার পর, মানে আমাদের দাবি করার আগেই তিনি ছুটে চলে গেছেন। একজন প্রজাবৎসল মুখ্যমন্ত্রী হিসেবে তিনি গেছেন, সঙ্গে সঙ্গে ঘোষণা করেছেন যে গুন্ডা দমন আইন প্রয়োগ হবে। 70 জন অলরেডি শর্ট লিস্টেড। ফলে তার কাছে আবদার করার আগেই তিনি সমস্ত কিছু করেছেন। তো মুখ্যমন্ত্রী হিসেবে তিনি তার কাজ করেছেন। আমি মনে বলবো যে সাংবাদিকদেরও একটু সতর্ক হওয়া উচিত। আমাদের মধ্যেও অনেক ট্রজান হর্স আছে, তাদেরকেও চিহ্নিত করা উচিত, এবং যারা এটা তো ঘটিয়েছেন তাদের তো ব্যবস্থা হবেই, মুখ্যমন্ত্রী বলেই দিয়েছেন। আপনি যে চ্যানেলের কথা বলছিলেন সেখানে কন্টেন্ট হিসেবে দেখানো হয়েছে সাংবাদিকদের মার খাওয়াটা, মানে বর্তমান সময়ে দাঁড়িয়ে বা আগামী প্রজন্মের কাছে এই সাংবাদিকের মার খাওয়া, এই বিষয়টা কি কন্টেন্ট হয়ে উঠে আসবে? না না, সমস্যা হচ্ছে কি, মানে পঞ্চার সমস্যা হচ্ছে যে ও একটু না র্যাডিক্যাল ঘরানা। ওর বিরুদ্ধে একটা বড় অভিযোগ হচ্ছে যে ও কিন্তু সমস্ত চ্যানেলেরই একটা পলিটিক্যাল আইডিওলজি, বা মালিক পক্ষের চ্যানেলের যারা মালিক আছেন তাদের নিজস্ব একটা আইডিওলজি থাকতে পারে, যেটা চ্যানেলে অনেক সময় প্রভাব ফেলে। কিন্তু তার সমস্যা হচ্ছে এর আগে আমরা দেখেছি যে হনুমানজির মূর্তিকে সে ব্যঙ্গ করেছে, হিন্দু ধর্মকে সে অবমাননা করেছে। সে আমার আমার কলেজ মেট হতে পারে বা আমার জুনিয়র হতে পারে, কিন্তু তাই বলে আমি তাকে সমর্থন কখনো করতে পারি না। তার একটা নির্দিষ্ট আইডিওলজি আছে, সে বামপন্থী ঘরানা, কিন্তু সে যেভাবে এজেন্ডা ইমপ্লিমেন্ট করে সে খুব খারাপ। এর আগে তন্ময় ভট্টাচার্য সিপিএম এর বিধায়ক, তাকে ফাঁসানোর ক্ষেত্রেও তার চ্যানেলের একটা ভূমিকা কিন্তু খবর এরকম হয়েছিল। তন্ময় ভট্টাচার্যের মামলাটা, যে এটা সিপিএম এর গোষ্ঠীদ্বন্দ্ব, সিপিএম এর যারা এখন মালিক পক্ষ আর কি, যারা সিপিএমটা এখন চালাচ্ছেন, সেলিম বাবুরা, তাদের হয়ে নাকি সে এজেন্ডা ইমপ্লিমেন্ট করতে গিয়ে তন্ময় বাবুকে ফাঁসিয়েছিল, এরকম মার্কেটে গুজব ছিল। এবার সঠিক না বেঠিক সেটা সময় বলবে, কিন্তু যেটা দেখা গেছে বিজেপিকে উদ্দেশ্য করে নানান রকম কটু কথা বলা। কালকে সাংবাদিকরা মার খাচ্ছে, সেটাকে রীতিমতো ওটাকে নিয়ে আনন্দ করা, এই কন্টেন্ট করা মানে আনন্দ করা, চিনিয়ে দেওয়া, এটার তো কোনো প্রয়োজন ছিল না। আমি ওকে মনে করিয়ে দেবো যে আমাদের কলেজে নন্দিনী ম্যাডাম, শতরূপা সাঁতরা ম্যাডাম, মিলি ম্যাডামরা আমাদের কি শিক্ষা দিয়েছিলেন, আমাদের যে জার্নালিজমের এথিক্স পড়িয়েছিলেন, আমরা আজকেও সেটা ভুলিনি। আজকেও আমি নিজে প্রায় 12-14 বছর বিভিন্ন পত্র পত্রিকায় কাজ করার পর সোশ্যাল মিডিয়ায় আমি এসেছি। আজকে 4 বছর আমার সোশ্যাল মিডিয়ায় হলো। সোশ্যাল মিডিয়ায় অনেকে আমার থেকে অনেক সিনিয়র হতে পারে, কিন্তু সাংবাদিকতার খোলসটা আমরা আজও ছাড়তে পারিনি। আজও অনেক কিছু বলতে ইচ্ছা করলেও আমরা বলতে পারি না, জার্নালিজমের এথিক্স, জার্নালিজমের একটা ঘরানা আছে সেটা ভেবে। যদিও ডিজিটাল মিডিয়া মেইনস্ট্রিম সাংবাদিকতা থেকে একটু আলাদা, এর ফ্লেভারটা আলাদা, তারপরেও আমরা ওই জিনিসটাকে ছাড়িনি। কিন্তু এইটা কালকে যে কাজটা হয়েছে, সাংবাদিকদের চিনিয়ে দেওয়া, এটাকে কন্টেন্ট হিসেবে সেলিব্রেট করা, আমি বলবো এটা একদম ঠিক কাজ হয়নি। মানে সেক্ষেত্রে আমরা কি বলতে পারি যে উনি একজন কন্টেন্ট ক্রিয়েটার, সাংবাদিক নন? এটা পার্থক্য কি রয়েছে? কে কখন কিভাবে কন্টেন্ট করবে, মানে এটাকে সাংবাদিক কি সাংবাদিকতা না, দেখুন অফিসিয়ালি কেউ আমরা সরকারের চোখে সাংবাদিক না। যখনই আমরা মেনস্ট্রিম সাংবাদিকতা থেকে ছেড়ে আসছি, সরকারের খাতায় আমরা নই। কিন্তু তাই বলে সাংবাদিকতাটাও যদি সরকারের স্বীকৃতির উপরে অনেক সময় নির্ভরশীল হয় না, এই কারণে বলবো, আমি ইতিহাস মনে করিয়ে দিচ্ছি, যেই সময় অনেক ভারতীয় সংবাদপত্রকে সরকার কিন্তু স্বীকৃতি দেয়নি,
যখন আমরা গোলাম ছিলাম, ব্রিটিশদের আমলের কথা বলছি। তাহলে কি তারা সাংবাদিক ছিলেন না? ওগুলো কি সংবাদপত্র ছিল না? যখন ইলেকট্রনিক্স মিডিয়া যখন নতুন নতুন আসছে, তখন ইলেকট্রনিক্স মিডিয়ার স্বীকৃতি ছিল না। তাই বলে কি ইলেকট্রনিক্স মিডিয়ায় তখন যারা কাজ করেছিলেন তারা কি সাংবাদিক ছিলেন না? ইলেকট্রনিক্স মিডিয়ায় আবার রিপোর্টারদের অ্যাক্রেডিটেশন কার্ড প্রথমে এসেছে, স্বীকৃতিটা প্রথমে এসেছে। ফটোগ্রাফারদের, ভিডিওগ্রাফার যারা ছিলেন, ভিডিও যারা ক্যামেরার কাজ করতেন, তাদের স্বীকৃতিটা অনেক পরে এসেছে। তাহলে কি তারা কি সংবাদ মাধ্যম বলে গণ্য হবে না? আজকেও তো সরকার বিভিন্ন রাজ্যে ডিজিটাল মিডিয়াকে স্বীকৃতি দেওয়া হয়েছে। বিদেশেও বহু জায়গায় স্বীকৃতি আছে। বা আমি যতদূর জানি, আমি যদি ভুল না হই, তাহলে এই সরকার, বর্তমান সরকার, তারাও কিন্তু ডিজিটাল মিডিয়াকে স্বীকৃতি দেওয়ার কথা ভাবছে এবং বিষয়টা প্রসেসের মধ্যে রেখেছে। তো কাকে কিভাবে কখন করব, সেটা তো মানে আমি বিচার করার কেউ নেই, এক। দ্বিতীয় হচ্ছে যে তার সংবাদ মানে তার মাধ্যম, সোশ্যাল মিডিয়া বা তার যে প্ল্যাটফর্ম, এটা সাংবাদিকতার কাজ নয়, এটা আমি বলবো না। কিন্তু অনেক ক্ষেত্রে বিভিন্ন রাজনৈতিক দলের এজেন্ডা ইমপ্লিমেন্ট করতে গিয়ে যে কাজগুলো হয়, ওটা সাংবাদিকতা নয়। ওই চ্যানেলটা সাংবাদিকতার সঙ্গে যুক্ত না, ওটা কন্টেন্টের চ্যানেল, এটা আমি বলবো না। কিন্তু মাঝে মধ্যে ওই চ্যানেলে যে কাজগুলো হয়, সেটা সাংবাদিকতা নয়। কালকে যেটা হয়েছে ওটা সাংবাদিকতা নয়, ওটা এজেন্ডা ইমপ্লিমেন্টেশন এবং খার মেটানো, বাংলা ভাষায় যেটাকে আমরা বলি খার মেটানো। এবং তিনি যে কাজটা করেছেন এটা গর্হিত অপরাধ। আমি যতদূর জানি তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া শুরু হয়ে গেছে। যারা যা কাজ করেছেন সবটাই ওয়াচের মধ্যে আছে। বাকিটা প্রশাসন বুঝবে কি করা উচিত, কি করা উচিত নয়। একদমই পঙ্কজা, তুমি একটু আগেই বললে হ্যাঁ। যে শুভেন্দু অধিকারী তিনি গুন্ডা দমন আইন বলবৎ করেছেন। এই প্রসঙ্গে কালীঘাট তৃণমূলের শোভনদেব চট্টোপাধ্যায় বলছেন যে আক্রমণকারী যারা ছিল তারা অস্ত্র ছিল না, সশস্ত্র ছিলেন না, সুতরাং গুন্ডা দমন আইন বলবৎ করা উচিত নয়, বিবেচনা করে দেখা উচিত। আচ্ছা, একজন প্ল্যান করলো সারা ভারতবর্ষে অশান্তি ছড়িয়ে দিতে হবে। তো যে প্ল্যান করে সে তো বন্দুক নিয়ে এগোয় না। এই যে ভারতের উপরে যতগুলো আক্রমণ হয়েছে, হাফিজ সাঈদ যে আমরা নামটা জানি, একদম মার্কা মারা, সারা পৃথিবীতে ইউনাইটেড নেশন সহ আমেরিকা, বিভিন্ন দেশে স্বীকৃত, যাকে আমরা ঘোষিত একজন টেররিস্ট বলতে পারি। তো সে তো নিজে কখনো বন্দুক নিয়ে ময়দানে নেমে গুলি চালায় না। তাহলে কি সে খারাপ লোক নয়? আজকে আমি যদি প্ল্যান করি একটা এরিয়া জুড়ে সেখানে অশান্তি পাকাতে হবে, আর আমি নিজে গেলাম না, 10টা লোককে ট্রেন করলাম, তারা গিয়ে করলো, তাহলে তো আমি মাস্টার মাইন্ড। তাহলে কি আমার বিরুদ্ধে আইনটা প্রয়োগ হবে না? উনি একজন সিনিয়র রাজনীতিবিদ, কি করে এই ধরনের কথা বলতে পারেন আমি জানি না। তো যারা মাস্টার মাইন্ড তারা তো সবচেয়ে মূল অ্যাকিউজড হয়। হ্যাঁ, তো যারা মূল অ্যাকিউজড, যারা ওখানে শস্ত্র নাও যদি থাকে, বোম নাই, গুলি নাই, কিন্তু তারা তো এতগুলো মানুষকে পিটিয়েছে। কালকে মহিলাদের, বিশেষ করে আমি দেখলাম শিলাদিত্য করের মতন সিনিয়র জার্নালিস্ট, যিনি এবিপি আনন্দে কাজ করেছেন, তার মতামত তার হতে পারে বিভিন্ন রকমের, তার চ্যানেলের বিভিন্ন রকমের এজেন্ডা হতে পারে, কিন্তু একজন নিরস্ত্র মানুষ, তিনিও তো নিরস্ত্র ছিলেন, বুম নিয়ে মার খাওয়ার পরেও তিনি কিন্তু পাল্টা রিয়াক্ট করেননি, যথেষ্ট শক্তিশালী চেহারা হওয়া সত্ত্বেও। এই জায়গায় আমরা হলে তো হয়তো হাত ফাত চালিয়ে দিতে পারতাম, বা অনেকেই হয়তো রিয়াক্ট করতে পারতো। যেভাবে কালকে মহিলা সাংবাদিকদের সাথে নিগ্রহ করা হয়েছে, ওটা মোলেস্টেশনের সামিল। তো এইগুলো যারা করেছে তারা অপরাধী নয়? আসলে অপরাধী কেন মনে হবে ওনাদের? এনারাই তো ওনাদের ভোট ব্যাংক। রাজাবাজার, বেলেঘাটা, আমাদের পার্ক সার্কাস, খিদিরপুর ডক, আরো সমস্ত অঞ্চলে যারা এদের পোষা গুন্ডা এবং এদের যারা ভোট ব্যাংক আছেন, এরা তো তাদের কাছে দুধেল গাই। এই দুধেল গাইয়েরা তো এখনো এদের ভোট দেয়। আসলে বিজেপির উপরে, পুলিশের উপরে এই দুধেল গাইরা আক্রমণ করতে পারছে না, কারণ 2 শুক্রবার তাদের ভালো রকম পালিশ হয়েছে। তারা জানে পুলিশের উপরে আক্রমণ করলে কি ধরনের পালিশ আবার হবে। তারা জানে সাংবাদিকরা নিরীহ, কিচ্ছু করতে পারবে না, বা অনেক রকমের জটিলতা আছে, তাদের ইউনিটি নিয়েও প্রশ্ন আছে, বিভিন্ন রকম সমস্যা আছে, সাংবাদিকরা সফট টার্গেট। তাই সাংবাদিকদের উপরে আক্রমণ হয়েছে এবং সাংবাদিকদের পিটিয়ে তারা সেলিব্রেট করেছেন গতকালকে। যেভাবে তারা অঙ্গভঙ্গি করেছেন, তারা বিষয়টাকে সেলিব্রেট করেছেন। তো তাদের সঙ্গেও আমার মনে হয় থার্ড ডিগ্রি সেলিব্রেশন হওয়া দরকার। প্রতিক্রিয়ার বিপরীত প্রতিক্রিয়া আছে, শুভেন্দু অধিকারী বলেছেন, এবং কালকে অ্যাকশন হবে সেটাও তিনি আশ্বস্ত করেছেন। তো সেটা হবে। তৃণমূল কংগ্রেস 15 বছরের শাসনে সবচেয়ে বেশি শিক্ষা দুর্নীতি হয়েছে সেই আমলেই। সেইখানে দাঁড়িয়ে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়, তাদের যারা বিধায়করা রয়েছেন, বিশেষত কালীঘাট তৃণমূলে, তারা আজকে নিটের প্রশ্ন ফাঁসে প্রতিবাদ মিছিল করছেন হাইকোর্টের পারমিশন ছাড়া। নিটের সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে, নিটের প্রশ্ন ফাঁস হয়েছে না হয়েছে, নিটের তারপরে পরীক্ষাও হয়ে গেছে।
যাদের পরীক্ষায় বসা তারা ডাক্তারি পড়াশোনা শুরুও করে দিয়েছেন অনেকে। তো তারপর এটা গোটাটাই একটা আন্দোলন, একটা সরকার বিরোধী আন্দোলন এই কারণে করা হচ্ছিল, সামনের অধিবেশনে অনেকগুলো ইম্পর্টেন্ট বিল আসতে যাচ্ছে। এই অধিবেশনে এফসিআর এ অ্যামেন্ডমেন্ট বিল আসছে, এই অধিবেশনে মহিলাদের 33% যে রিজার্ভেশনের সেই বিলটা আসছে। আবার নতুন করে আরেকটি বিল আসছে, সেটা হচ্ছে যে সারা ভারতবর্ষে লোকসভা বিধানসভার যে ডিলিমিটেশন হবে সেই বিলটা আসতে যাচ্ছে। অনেকগুলো এরকম গুরুত্বপূর্ণ বিল আসবে। সামনে ওয়ান নেশন ওয়ান ইলেকশন আছে। তো 15 আগস্ট অবধি দিল্লিটাকে স্তব্ধ করে দাও, এইটা এদের ছিল প্ল্যান। সেই প্ল্যানের একটা অংশ হচ্ছে এটা। মমতা বন্দ্যোপাধ্যায় আজকে বলছেন শিক্ষা, আপনি তো সঠিক কথাই বলেছেন, শিক্ষা দুর্নীতির কথা ওনার মুখে কি সাজে? মমতা বন্দ্যোপাধ্যায় নিজে ক্যাবিনেট মিটিং করে ওই সংখ্যাটা বাড়িয়ে দিয়েছিলেন যখন ওই গন্ডগোল হয়েছিল, আমাদের শিক্ষা দুর্নীতি যখন চলছে, তিনি আরো বেশি করে শিক্ষক নিয়েছেন যাতে ওনার প্রিয় ভাইপোর আরেকটু বেশি ইনকাম হতে পারে। তার আমলে টেট কেলেঙ্কারি, তার আমলে নবম দশম কেলেঙ্কারি, তার আমলে মাদ্রাসা শিক্ষায় কেলেঙ্কারি, তার আমলে পঞ্চায়েতে ভর্তির কেলেঙ্কারি। তো কেলেঙ্কারির যিনি হচ্ছেন মহারানী, তিনি এইগুলো যদি দাবি করেন, আজকে এই কেলেঙ্কারির জন্যই তো তার সরকারটা চলে গেছে। তিনি এখন দাবি করছেন, ওই কথা আছে একটা প্রবাদ আর কি, বিড়াল বলছে মাছ খাবো না, আঁশ ছোবো না। তো এরকমই ব্যাপার, রাজনীতিবিদরা অনেক কিছু করে থাকেন। এখন উনি এগুলো বললে তো সাজে না। সব থেকে বড় কথা হচ্ছে আন্দোলনটা অলরেডি শেষ হয়ে গেছে। এনারা ভাবছিলেন যে মোদিজিকে সরিয়ে দেবেন, একটা ভালো ইস্যু পাওয়া গেছে। আসলে অভিজিৎ দীপকে আর সোনম ওয়াংচুক মমতা বন্দ্যোপাধ্যায় রাহুল গান্ধীদের বোকা বানিয়ে দিয়েছেন আজকে। আমরা যদি একটু অন্য প্রসঙ্গে আসি, হুম। আজ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নিজে বিধানসভায় সেবাশ্রয় নিয়ে বিবৃতি দিয়েছেন। তিনি ছবিও দেখেছেন যে সেবাশ্রয় চিকিৎসার পরই একটা বাচ্চা শিশু সে বিকলাঙ্গ হয়ে গেছে। বাচ্চা শিশু বিকলাঙ্গ হয়েছে, বাচ্চার হাত কাটা গেছে, মানুষ মারা গেছে, এক্সপায়ার্ড ওষুধ দেওয়া হয়েছে, ভুয়ো ওষুধ দেওয়া হয়েছে, ভুয়ো ডাক্তার দেখা গেছে। হোমিওপ্যাথি যিনি চিকিৎসা করেন তাকে দিয়ে জোর করে অ্যালোপ্যাথি চিকিৎসা করানো হয়েছে, যিনি আয়ুর্বেদিকের চিকিৎসা করেন তাকে দিয়ে অ্যালোপ্যাথ চিকিৎসা করানো হয়েছে, যিনি নার্স তাকে ডাক্তার সাজিয়ে দেওয়া হয়েছে, যিনি কম্পাউন্ডার তৃণমূলের লোকেরা পর্যন্ত ডাক্তার সেজে ওখানে চিকিৎসা করেছেন। তো এই অভিযোগগুলো তো আছেই, এবং এইগুলোর তো তদন্ত হবেই। এবং শুধু এটা নয়, সমস্ত কিছু আমি তো দেখলাম শুভেন্দু অধিকারী এই অল্প সময়ে এতগুলো কাজ করেছেন। বিশেষ করে 2-3 দিন আগে আমরা দেখলাম যে পুরসভা পঞ্চায়েতে যেভাবে ওই ফলস ডকুমেন্ট গুলো প্রোভাইড করা হয়, সেগুলো দুর্নীতিগুলো তিনি তদন্ত করছেন। সেবাশ্রয় একটা বিরাট বড় স্ক্যাম। অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজেকে লার্জার দেন লাইফ একটা বড় নেতা সাজানোর জন্য তিনি সেবাশ্রয়ের ক্যাম্প করেছিলেন। সেবাশ্রয় ক্যাম্পের মাধ্যমে জানা উপকার হয়েছে, তার থেকে অপকার মানুষের বেশি হয়েছে। আমরা তো সেই ভিডিও দেখেছি যে মাটির মধ্যে থেকে ওষুধ বেরোচ্ছে, তৃণমূলের তরফ থেকে দাবি করা হলো এক্সপায়ার্ড ওষুধ। আমি দায়িত্ব নিয়ে বলছি, ওষুধ এক্সপায়ারি হয়ে গেল ওইভাবে মাটির মধ্যে পুঁতে ওইভাবে ডিস্ট্রয় করা যায় না, তার একটা আলাদা প্রক্রিয়া আছে। কিন্তু ওটা মানুষকে বোকা বানানোর জন্য, বা একটা ওটাও তো একটা সাক্ষ্য, সেই সাক্ষ্য লুকোনোর জন্য তিনি এই ধরনের কাজগুলো করেছেন। সেবাশ্রয় একটা বিরাট বড় স্ক্যাম। সেবাশ্রয় ক্যাম্পগুলো থেকে মানুষকে রেফার করা হতো বিভিন্ন হাসপাতালে, এবং সেখান থেকেও বিভিন্ন প্রাইভেট হাসপাতালে রেফার করে ওই যে লক্ষ্মীর ভান্ডারের সেই সময় যেটা চলতো, সেই লক্ষ্মীর ভান্ডারের টাকা আত্মসাৎ করেছেন অভিষেক অ্যান্ড কোম্পানি। স্বাস্থ্যসাথী। হ্যাঁ, স্বাস্থ্যসাথীর ওই যে টাকাটা ওটা আত্মসাৎ করেছেন। আবার রেফার করেছেন অমুক অমুক টেস্ট করাতে হবে। একটা মানুষের যেই টেস্টগুলো করানোর দরকার নেই, সেই টেস্টগুলো তিনি করাতেন, এবং বলে দেওয়া হতো অমুক জায়গায় গিয়ে টেস্ট করাবেন, টেস্টটা ভালো হয়। এবং সেখান থেকে কাটমানি নিয়েছেন 60-40 রেশিওতে। তো এইগুলো তদন্ত তো হবেই। মুখ্যমন্ত্রী যখন বলে দিয়েছেন নিশ্চয়ই তদন্ত হবে। তদন্ত হলে যেগুলো আমরা জানতে পারছি সেগুলো প্রমাণ আকারে পেশ হবে। তারপরে আমরা অপেক্ষা করব। উনি তো বলেছিলেন ১ পয়সার দুর্নীতি প্রমাণ হলে আমি ঝুলে যাব। এখন ১ পয়সা কেন, কয়েক হাজার কোটি টাকার দুর্নীতি সব প্রমাণ হয়ে যাচ্ছে। অভিষেক বাবুর কবজির জায়গায় আছে, ওনার গলাও গলার জায়গায় আছে, কিন্তু ওনাকে দেখা একটু কম যাচ্ছে। পিসিমণি বেরোচ্ছেন, উনি মাঝে মধ্যে আসছেন, এবং সবথেকে বড় কথা ২১শে জুলাই দেখলাম শুভেন্দু অধিকারীর স্টাইল তিনি কপি করলেন। শুভেন্দু অধিকারী যখন মুখ্যমন্ত্রী হয়েছিলেন জনতাকে সাষ্টাঙ্গে প্রণাম করেছিলেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও এটা করে থাকেন। কিন্তু উনি কখনো করেননি। উনি তো সুপারস্টার সাউথ ইন্ডিয়ান। হাত নাড়তেন এরকম, এরকম, এরকম করে। এখন দেখছি উনিও জুতো খুলে, শুভেন্দু অধিকারী যেমন জুতো খুলে প্রণাম করেন, উনিও জুতো খুলে দেখি সাষ্টাঙ্গে প্রণাম করা শুরু করেছেন। রেপুটেড চোর ছিলেন, পলিটিক্যাল স্টাইলটাও চুরি করতে হলো। যাই হোক। না, এই যে এক্সপায়ার্ড ওষুধের কথা তুমি বলছো বা হ্যাঁ, শুভেন্দু হ্যাঁ। অধিকারীও জানিয়েছে, সাধারণ মানুষের নজরে এটা আসেনি যে ওষুধটা খাচ্ছে সেটা এক্সপায়ার করে গেছে, বা এলেও এতদিন কেন জানানো হয়নি? ভয়ে ছিলেন সমস্যা তারা। হচ্ছে কি, আমরা গ্রামে বহু মানুষ আছেন যারা কিন্তু ওই ওষুধের এক্সপায়ারি, ম্যানুফ্যাকচার এগুলো বোঝেন না।
এগুলো তাদের দোষ দিয়ে তো লাভ নেই। আমি একটা জায়গা থেকে ওষুধ আসছে, অনেক সময় আমরা ওষুধগুলো না দেখেই হয়তো খেয়েও নিই। এটা আমাদের হয়তো গাফিলতি, কিন্তু মানুষ তো একটা বিশ্বাস করে একটা জায়গায় যায়। একটা সাংসদ, দলের নাম্বার 2, সে একটা ক্যাম্প করছে, সেখানে সাধারণ মানুষের ছাড়া তৃণমূল কর্মীও যাবে। একটা তৃণমূল কর্মী কি বিশ্বাস করবে অভিষেক আমাকে একটা এক্সপায়ারি ওষুধ খাইয়ে দেবে? এটা তো সেই তৃণমূল কর্মীটার দোষ না, সেও তো মানুষ। গ্রামে বহু মানুষ আছেন যারা হয়তো ইংরেজি পড়তে পারেন না, ওষুধে আমাদের পেছনে ম্যাক্সিমাম ওষুধে ইংরেজিতে লেখা থাকে। বহু মানুষ আছেন যারা ম্যানুফ্যাকচারিং যেটা এমএফডি লেখা থাকে, ইএক্সপি লেখা থাকে এক্সপায়ারির ক্ষেত্রে, তারা ওটা পড়তে পারেন না, বা তারা বোঝেন না, জানেন না, বা হয়তো দেখেননি। এটা তো তাদের দোষ না। যে ওই খারাপ জিনিসটা দিল, এক্সপায়ারি ওষুধটা দিল, এটা তো তার দোষ। এটা তো সাধারণ মানুষের দোষ না। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তো অনেক দিন আগে এ বিষয়ে জেল হাজত হয়ে যাওয়া উচিত ছিল। যাই হোক, কোর্টও এখন বুঝতে পারছে অভিষেক কি জিনিস। তার রক্ষা কবচের মামলা শুনানিটা পিছিয়ে গেছে, তার বিদেশের যাত্রাটা পিছিয়ে গেছে। আপনাদের চ্যানেলেও বলেছিলাম যে কোর্ট মনিটর, অভিষেকের চিকিৎসাটা কোর্ট এবার মনিটরড হোক। সেটাও দেখলাম সিএন নিউজ মিডিয়ার কথাটা ফলে গেল। অভিষেকের এবার বলা হচ্ছে যে এসএসকেএম এ চিকিৎসা হোক। সারা ভারতবর্ষে যদি তার চিকিৎসার না মেলে ওই রোগের, তাহলে তাকে বিদেশে অনুমতি দেওয়া হবে। তারপর থেকে দেখলাম অভিষেক আর বিদেশে যাওয়ার জন্য বেশি ট্যাফু করছে না। ওনার স্ত্রী, তিনিও ট্যাফু করছেন না, উনিও ট্যাফু করছেন না। অন্যদিকে দেখা যাচ্ছে 2021 থেকে 2026 নিয়ম বহির্ভূত কাজ করার জন্য বিভিন্ন পুলিশ অফিসারকে সাসপেন্ড করে দেওয়া হয়েছে আজ। তার মধ্যে কোটেশ্বর রায়ের নামও রয়েছে। না, এই তো ঠিকই, এটা তো হওয়াই উচিত। আরো অনেক লোকের নাম থাকা উচিত আর কি। আমরা দেখেছি নন্দীগ্রামে একটা মহিলা পুলিশ কর্মীদের একটা মিটিং হয়েছিল। সেখান থেকে বহু পুলিশ শুভেন্দু অধিকারীকে হারাতে হবে, মমতা বন্দ্যোপাধ্যায়কে জেতাতে হবে, তারা শপথ নিয়েছিলেন। উর্দি যখন একজন পড়ে, তারা কর্তব্যের শপথ নেয়, সংবিধানের শপথ নেয়। তো যারা কর্তব্যের শপথের জায়গায় তৃণমূলের শপথ নিয়েছেন, প্রত্যেককে তো সাসপেন্ড করা উচিত। অনেকে হয়তো এখন নজরদারিতে রয়েছেন, অনেককে হয়তো ভাবা হচ্ছে যে তারা শুধরে যাবেন। যদি না শুধরন, তাহলে এই তালিকাটা দীর্ঘায়িত আরো হবে। কোটেশ্বর রাও সহ বহু মানুষ আছেন। আমি তো দেখেছি একজন গ্রেফতারও হয়েছেন কিছুদিন আগে, যিনি আমাদের ওয়েলফেয়ার কমিটির মাথায় ছিলেন, তিনি গ্রেফতার হয়েছেন। পুলিশ অফিসার এখন তৃণমূল হয়ে গেছেন, রাজ্যসভায় চলে গেছেন। এসবও তো আমরা পশ্চিমবঙ্গেই একমাত্র দেখতে পেয়েছি। অন্য জায়গাও পুলিশ অফিসার রিটায়ার হওয়ার পর তৃণমূল করেন, কিন্তু এই যে এইখানে পশ্চিমবঙ্গে রিটায়ারমেন্টের আগেই অনেকে শাসক দল করা শুরু করেছিলেন। আজকে দেখুন, শুভেন্দু অধিকারী কি বলেছেন যে আপনাদেরকে বিজেপি করতে হবে, আপনাদেরকে আমাকে সমর্থন করতে হবে। পুলিশকে বলেছেন পুলিশের যে কাজ সেটা করতে হবে। এটাই পার্থক্য, এই পরিবর্তনটাই আমরা চেয়েছিলাম। একটা শেষ প্রশ্ন করবো, এই যে আপনি বললেন যে পুলিশের যে কাজ সেটাই করতে হবে। এতদিন ধরে আমরা পুলিশকেও এটা মানে পুলিশকেও এটা শুনতে হয়েছে যে পুলিশ চটি চাটা। হুম। সেখানে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন পুলিশকে নিরপেক্ষভাবে কাজ করুন। এটা দ্বিচারিতা নয়? উনার কাছে নিরপেক্ষতা মানে ওনার পক্ষে কাজ করাটাই ওনার কাছে নিরপেক্ষতা। যতদিন পুলিশ চটিটা চেটেছে, আহ, সেই সেই পুলিশগুলোকে তার নিরপেক্ষ মনে হয়েছে। ওনার কাছে হচ্ছে রাজীব কুমার নিরপেক্ষ, ওনার কাছে এই কোটেশ্বর রাওয়ের বোতল লোকেরা নিরপেক্ষ, ওনার কাছে ওই জ্ঞানেশ্বর না কি নাম ছিল, আমাদের সল্টলেকের বিধাননগরের যিনি সিপি সাহেব ছিলেন, জ্ঞানেশ কি এরকম কিছু একটা, উনি উনি হচ্ছেন নিরপেক্ষ। এই টাইপের যারা লোক ছিলেন, তারা হচ্ছে নিরপেক্ষ। আমি সেই পুলিশ অফিসারের কথা নামটা মনে পড়ছে না, যিনি ওই সোনা বৌমাকে সোনা পাচার করতে সাহায্য করেছিলেন আর কি, সেই পুলিশের কথা বলছি। তো এরকম পুলিশ মমতার জন্য নিরপেক্ষ, যারা তার হয়ে তাবেদারি করতো, ইয়েস ম্যাডাম শান্তনু ইয়েস ম্যাডাম সিনহা। করতো। হ্যাঁ, শান্তনু সিনহা, এরকম লোকেরা হচ্ছে তার কাছে নিরপেক্ষ। তো এখন যারা সত্যিই নিরপেক্ষ, মমতা দেবীর মনে হবে যে তারা হচ্ছে শুভেন্দু অধিকারীর কথা শুনে চলছেন। আসলে শুভেন্দু অধিকারীর কথা শুনে চলছেন না, তারা কর্তব্যের শপথ যেটা নিয়েছিলেন সেইভাবে কাজ করছেন। পুলিশের কাজ হচ্ছে অবশ্যই জনগণকে নিরাপত্তা দেওয়া, সরকারের যারা দায়িত্বে আছেন, চেয়ারে আছেন, তাদের নিরাপত্তা দেওয়া, কোনো নেতাকে নিরাপত্তা দেওয়া নয়। নেতারও হতে পারে, নেতারও যদি নিরাপত্তার প্রয়োজন হবে সেটাও দেওয়া অবশ্যই পুলিশের কর্তব্য, কারণ নেতাও আলটিমেটলি একজন মানুষ। এবং সমাজে যে ব্যবস্থাটার জন্য তাদের পুলিশের উর্দিটা দেওয়া হয়েছে, চুরি দুর্নীতি এইগুলো রোধ করা, এটা হচ্ছে পুলিশের কাজ করা। ওই ম্যাডাম কোথায় যাচ্ছেন, ম্যাডামের পেছন পেছন যেতে হবে, স্যালুট মারতে হবে, একটা পুলিশের জায়গায় 50টা পুলিশের। আপনি দেখুন না, অভিষেক বন্দ্যোপাধ্যায় 2-2,500 পুলিশ সিভিক ভলেন্টিয়ার নিয়ে ঘুরতেন। যা না লোক হতো তার সবাই, তার থেকে বেশি সিভিল ড্রেসে পুলিশ ঘুরে বেড়াতো, মনে হতো যেন বিরাট লোক হয়েছে। তো এইটা তো পুলিশের কাজ ছিল না। এবং আমি মনে করিয়ে দেবো, শুধু পুলিশ না, ডাক্তারকে দিয়েও তিনি যেসব অপকর্মগুলো করিয়েছেন। মমতার এক ভাইয়ের মমতার এক ভাইপোর বিয়ে, সম্ভবত আবেশ নাম, আবেশ বন্দ্যোপাধ্যায়ের বিয়ে হচ্ছিল, সেখানে
গোটা আমাদের স্বাস্থ্য দপ্তরের যত ডাক্তার আছেন সমস্ত ডাক্তারকে নিয়ে উনি দার্জিলিং এ চলে গেছিলেন, এবং কারো পেট খারাপ হচ্ছে কিনা, কারো শরীর খারাপ কিনা এগুলো দেখতে হবে, যারা ভিভিআইপি গেছেন ডাক্তারদের দেখতে হবে। তো এইটা তো কখনো সিস্টেম হতে পারে না। মমতা যেমন খুশি রাজ্য চালিয়েছেন। এটাকে হিটলার বলবো না পাগলা শাসক বলবো না নিরো বলবো বোঝার উপায় নেই। মমতা হচ্ছে সবকিছুর একটা ককটেল। তো তিনি এখন জ্ঞান দেবেন, সেই জ্ঞান আমাদের শুনতে হবে। আমরা তো তার 15 বছর দেখেছি, এই সদ্য 2 মাস হয়েছে, এখনো ভুলিনি মমতা কিভাবে কাজ করতেন। এখন অন্তত সিপিএম বললে তাও কিছু মানুষ হয়তো, কিছু ভোটার হয়তো জানবে না যে সিপিএম কি ছিল, কিন্তু ওনার তো 2 মাস হয়েছে, একটু সময় নিন এসব বলার জন্য। অসংখ্য ধন্যবাদ।